নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো যা সবাইকে থ্যাংক ইউ বলি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো এবং আমাকে ভালোবাসা দিয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ এসে আমার হাতটা ধরো, আমাকে একটু ভালোবাসা দাও। আমি তো আগাগোড়াই বলে আসি যে আমি একজন মধ্যবয়স্কা মহিলা, যে মডার্ন টেকনোলজি কিছুই জানে না। আমার যথাসাধ্য চেষ্টা করছি আমার জীবনের কিছু কথা তোমাদের সামনে তুলে ধরতে, যেগুলো আমি সম্মুখীন হয়েছি। তো এর মধ্যে সত্যি কোনো চাকচিক্য নেই। কোনো কিছু আমি করে উঠতে পারি না, মানে অনেকে যেমন অনেক কিছু করে, মিউজিক দেয় বা তাদের ব্যাকগ্রাউন্ড নানা রকমের সাজগোজও করে, নিজেরাও সেজে গুজে বসে। আমার ঠিক সাজগোজ ভালো লাগে না, অতটা খুব একটা ভালো লাগে না। মানে কোথাও গেলে আমি সাজগোজ করি, বাড়িতে অযথা অত সাজগোজ ভালো লাগে না। তো কিন্তু যারা সাজে গোজে, অনেকে দেখি লিপস্টিক লাগিয়ে কাজল টাজল পরে বেশ সেজে গুজে ইটিং শো করছে, দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার তো ভালো লাগে না, এই জন্য আমি করি না। তো এইসব নেই বলে হয়তো তোমাদের ভালো লাগে না, কিন্তু তবু আমাকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করে রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, কেমন? তো আজকে আমি যেটা বলবো, আমার বক্তব্য সেটাই বলছি। এটা আমার জীবনেরই কথা, এবং কাদের কাদের সঙ্গে এইরকম ঘটনা ঘটেছে বা তোমরা শ্বশুরবাড়িতে এরকম সম্মুখীন হয়েছো প্লিজ জানি। তো আমার যখন বিয়ে হলো, বিয়ের পর তো যথারীতি আমি শ্বশুরবাড়িতে এলাম। আসার পর সবাই একটা পজিটিভিটি, একটা তো থাকেই মনে, যে আমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। তার মধ্যে একটু একটু ভয়ও কাজ করে যে ঠিক মতো মানিয়ে নিতে পারবো কি না, বা পরিবেশ কীরকম হবে। কারণ যেহেতু আমার অ্যারেঞ্জ ম্যারেজ, আমি আগে আসিনি এই বাড়িতে, ওই জন্য এটা মনে হতেই পারে, এবং সব মেয়েদেরই হয়। আর যাই হোক, তো এলাম, শ্বশুরবাড়িতে এলাম। একজন মহিলা, যে আমার নিজের লোক বলতে আমার শ্বশুরবাড়ির দিক থেকে নিজের লোক, এবার আমার স্বামীর রক্তের সম্পর্ক। সেই মহিলার নামটি আমি উল্লেখ করছি না, যদিও সে এখন নেই, কিন্তু তার বাড়ির লোকেরা তো আছে, জানতেই পারে। তো আসার পর সেই আমাকে মানে সব দেখালো, যেহেতু আমার শাশুড়ি নেই, সেই আমাকে ঘুরে ঘুরে সব দেখালো। হয় না, সে খাবার ঘরে গিয়ে দুধ উতলো হচ্ছে, রান্নাঘরে দেখতে, এইসব নিয়মকানুন সেই করছে। সে ঝাঁপিয়ে পড়ে আমার এই জামাটা তুই তুকারি আরম্ভ করে দিল, মানে একেবারে অনেক চেনা জানা এইরকম। তো স্বাভাবিক কথা, আমি যখন খুব ছোটো মেয়ে, মানে ছোটো মেয়ে ইন দ্য সেন্স বাচ্চা মেয়ে বলিনি, মানে একেবারে যে কিশোরী বয়সে আমার বিয়ে হয়েছে সেটা আমি বলবো না। আমার যখন বিয়ে হয়েছে প্রায় 22 বছর বয়সে, হ্যাঁ প্রায়, মানে হতে চলেছে ওই পার্ট 2 দেওয়ার পর আর কি। তো ওই অতটা মানে আমি ওই, হয় না যে সুন্দর মুখ, ভালো ব্যবহার, তার আড়ালে অনেক কিছুই থাকে। তো সব জিনিস শোনার মতন চকচক করলেই যে শোনা হবে তা না। তো তার ব্যবহারে আমি খুব মুগ্ধ হয়ে গেছিলাম। সে বললো, তো আমি সব তোর আলমারি গুছিয়ে দেবো, এই করে দেবো, সব বলতে লাগলো। তো সকালবেলা যখন আশীর্বাদ পর্ব হয়ে যায় না, সে আমাকে লোহা বাঁধানোটা দিয়েছিল। এই লোহা বাঁধানোটা না, ও একটা ওই হাতির মুখ বলা লোহা বাঁধানো দিয়েছিল। তারপরে সেটা আমি প্রায় 2 বছর পরেছিলাম। পরে আমি এই 2 বছর কেন, 4-5 বছর পরেছিলাম, ভালোই শোনা ছিল ওটাতে। তারপরে আমি এই বক্স লোহা বাঁধানোটা করে নিয়েছি, এটা আমি টানা পড়ে যাচ্ছি। ওই সেই সোনাটা ছিল, প্লাস আর একটু সোনা দিয়ে মোটা করেই করেছিলাম। তো সে আমাকে ওই লোহা বাঁধানো দিয়ে আশীর্বাদ করলো। তারপরে এইসব পর্ব টর্ব মেটার পর একজন ভদ্রলোক এলো, আমার স্বামীর থেকে একটু বড়। তো সে এসে একটা খামে করে আমাকে কিছু একটা মানে বলতে পারো টাকাই দিল। তখন ওকে দাদা বলে সম্বোধন করতে লাগলো। তারপর জানতে পারলাম ওটা ওদের পিস্তত দাদা। তো সে ওই দিল্লি যাবে, মানে সেদিনকেই তার সন্ধ্যেবেলা ফ্লাইট, যেদিনকে আমি বউ হয়ে এলাম।
তাই জন্য সে বৌভাত মানে পরশু, মানে যেদিনকে এলাম তার পরশু দিন, তো তার পরের দিন তো বৌভাত, তো উনি বৌভাত অ্যাটেন্ড করতে পারবেন না। ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। উনি দিল্লির যে এইমস হসপিটাল, সেখানে উনি অ্যাপয়েন্টমেন্ট তার ওনার আগে থেকেই করা ছিল। ওনার কোনো মানে ওনার স্ত্রীর কোনো নার্ভের অসুখ হবে, তো উনি আসতে পারবেন না। তো উনি খামে করে একটা অ্যামাউন্ট আমাকে দিয়েছিলেন। কত অ্যামাউন্ট আমি এখনও কিন্তু জানি না, মানে জানি না মানে আর জানতে পারবো না। তো দিলেন আমার হাতে, তো আমি উঠে, আমাকে বললো প্রণাম করতে, তো আমি প্রণাম করলাম। বললো এই আমাদের পিস্তত দাদা। ভালো কথা, উনি দিলেন। সেই দুপুরে উনি খাওয়া দাওয়া করে উনি বিকেলবেলা চলে গেলেন এবং বললেন আমি পরে এসে তোমার সঙ্গে দেখা করবো, নিশ্চয়ই আলাপ করবো। তোমার সঙ্গে তো আলাপ হলো না, তো আমার খুব কষ্ট লাগছে, তোমার মানে বউ ভাতটা আমি অ্যাটেন্ড করতে পারলাম না বলে উনি চলে গেলেন। তো আমি তখন খামটা কোথায় দেবো, আমি নতুন বউ। তখন সেই মহিলার হাতে, সেই হাসি মহিলা যে মানে আন্তরিক ব্যবহার করছে, তার হাতেই আমি খামটা দিলাম। সেই খামটা আমি কোনো দিনই পেলাম না, মানে সেই খামে কি ছিল না ছিল, কত অ্যামাউন্ট ছিল, আমি আজ অবধি জানি না। উনি আমাকে হস্তান্তরও করেনি। এবং আমি তখন আমার মনকে বোঝালাম হয়তো সে ভুলে গেছে। যাকে বাবা, কতই বা টাকা আছে, 200-500 হবে, থাক, ওই নিয়ে আমি আর করতে যাব না। ভালো কথা, গেল সেদিনকার মতন গেল। বউ ভাতের দিন এলো। বউ ভাতের আগের দিন, মানে বউ ভাতের দিন সকালবেলা, সরি বউ ভাতের আগের দিন বলাটা ভুল, বউ ভাতের সকালটা, তখনও আমার ওই বউ ভাত দেওয়া বা ভাত খপরের অনুষ্ঠান হয়নি। তো কিন্তু আমাকে সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছে। আমার এক ননদ আমাকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। একটা আমার এখনও মনে আছে, একটা ওই গোলাপি রঙের, তখন না ওই খুব গার্ডেনের শাড়ি উঠেছিল, গোলাপির ওপর নীল দিয়ে হলুদ দিয়ে ফুল করা, শাড়িটা খুব সুন্দর। তো আমাদের যেহেতু তত্ত্বে পাঠানো হয়েছিল, ওই শাড়িটার ব্লাউজ ছিল, তো ওইটা পরিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে আমাকে সাজিয়ে গুজিয়ে কিঞ্চিত মেকআপ, ওই কাজল, হালকা করে লিপস্টিক পাউডার দিয়েছিল, কারণ আমার তো সেই ভাত খাবারের অনুষ্ঠান আছে, বউ ভাত আছে, এইসব আছে। তো ওইসব করে আমি সেজে গুজে আমার বাপের বাড়ি দেওয়া খাট ততক্ষণে এসে গেছি। তা আমি বসে আছি, তখন একজন লম্বা চওড়া ভদ্রমহিলা এলেন। উনি, ওনার স্বামী আর ওনার না দুই মেয়ে, ওরা 4 জনে এলো। এরাও নাকি ওদের আত্মীয়। তো আমি ভাবলাম যে হয়তো সকাল থেকে নেমন্তন্ন, তো নিজের আত্মীয়, তো ওই জন্য এসছে। এই ভদ্রমহিলার নাম হলো অনুভা। তো সবাই অনুভা বা যারা ছোট তারা অনুবাদি বলে ডাকছে। তো ভদ্রমহিলা আমাকে একটি বাক্সে করে একটি গয়না দিল। গয়নাটা কি বলো তো, একটা ওই পাতা টাইপের, মানে বেলপাতা যেরকম হয় না, ওরকম পাতা টাইপের একটা পেন্ডেন্ট, আর দুটো নলা, মানে দুটো সরু সরু নলা দিয়ে একটা মানে মুক্ত দিয়ে ওই মানে এই করা, মানে হারটা করা, আর একটা ওই বেলপাতা টাইপের পাতা দিয়ে একটা লকেট, বেশ সুন্দর। তো আমার হাতে দিল, দিয়ে বলল যে শোনো তো, আজকে আমি সকালে কেন ঘুরে গেলাম এবং সকালে এলাম কেন বলো তো, যদিও আমার সকাল থেকেই নেমন্তন্ন, আমি বিকেলে আসতে পারবো না, কারণ আমার শ্বশুরবাড়ির দিকে আমার আপন মানে মামা শ্বশুরের মেয়ের বিয়ে, তো শ্বশুরবাড়ির দিকটাতে অ্যাটেন্ড করতে হবে। তাই জন্য বোঝা গেল এটা হলো ওনার বাপের বাড়ির আত্মীয়, মানে আমরা হলাম ওর বাপের বাড়ির দিকের আত্মীয়। তাই জন্য আমি সকালেই ঘুরে গেলাম, আমরা 4 জনে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে চলে যাবো আর কি। তো ভালো কথা। তো তখন দেখো, আজকালকার মেয়ে হলে কি করতো আমি জানি না, আমার বাপি তো আমাকে সব ফার্নিচার পাঠিয়ে দিয়েছে, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, যা যা দেওয়ার। তো আমি আমার আলমারিতে ঢুকিয়ে রাখতে পারতাম। আমি ডেকে ডেকে ওই মহিলার হাতে ওই গয়নাটি দিলাম। গেল, সেই গয়নাটাও আমি কোনোদিন পাইনি। উনি ওটা আত্মসাৎ করলেন। আমি বুকে কষ্ট রেখে চেপে রেখেছিলাম, জানো, আমার বাপের বাড়ির লোকও জানে না, অনেক পরে জানতে পেরেছে। তো রাত্রিবেলা বউ ভাতের রিচুয়ালস আরম্ভ হলো। আমি সেজে গুজে বসে আছি, সবাই আসছে, আমার বাপের বাড়ির লোকেরা আসছে। তো যে আমার বিয়ের সম্বন্ধ করেছিল, বেনুদা, আমরা যেখানে আড্ডির দোকান থেকে, এসকে আড্ডির দোকান থেকে, যেখান থেকে আমরা গয়না গড়াতাম, তো উনি আমার সম্বন্ধ করেছিলেন। তো ওরা এসছে এবং আমার স্বামী ছিল ওদের লয়ার আর কি, মানে ওদের যাবতীয় কেস আমার স্বামী লড়ত।
ওনারা ওই পক্ষ মানে আমাদের বাড়ির দিক থেকেও নিমন্ত্রিত ছিল, আমার বিয়েতে গেছিলো এবং এইখানেও ছিল। সেও আমাকে ভাবতে পারবে না এত বড়, অন্তত 1 ভরি সোনা তো হবে, একটা স্টোন সেটিংয়ের লকেট, পেন্ডেন্ট বলতে পারো লকেট, এখন আমার মনে আছে সাদা আর লাল পাথর বসানো, ওটা দিল। তখন তখন আমি না কার সঙ্গে কথা বলছি, তখন দেখলাম ওই ভদ্রমহিলা হাত পেতে নিল, নিয়ে বললো এই দেখো ওরা এটা দিয়েছে বলে গেল। তারপরে পাশের বাড়িতে বুয়া বলে একটি ছেলে থাকে, এখন তারা থাকে না, ওরা সোদপুরে বাড়ি করে চলে গেছে, তার মা আমাকে একটা সোনা সেই 12 মাস পরা সে বেলকুড়ি টাইপের দুল থাকে না, ওই দিয়েছিল, ওটাও তার হাতে। আজ পর্যন্ত, আজ 35 বছর হয়ে গেল, আমি আজ পর্যন্ত এই একটা গয়নাও পাইনি, দেয়নি। আমি তখন নতুন বউ, আমি অষ্টমঙ্গলায় যাব ভাবছি, এই হয়তো অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে আমার গয়নাগাটি হয়তো বুঝিয়ে দেবে। বৌভাতের পরের দিনই সে একটা এরকম দুটো স্টিলের বাক্স মতন এরকম লম্বাটা বেশ বড় বাক্স নিয়ে এসে হাজির, এসে বললো দেখ আমাদের বাড়িতে তো মানে আমার যেহেতু আমার শ্বশুরমশাই ডাক্তার, নিচে চেম্বার, আর বাড়িতে তো অহরহ লোক আসে, তো তোর সোনার গয়নাগুলো এখানে রাখা উচিত না, কে পাহারা দেবে, তো তুই তো ওপরতলাটা বলতে গেলে একাই থাকবি, তো তোর গয়নাগাটিগুলো দিয়ে দে, আমি আমার লকারে রেখে দিচ্ছি, আর কিছু গয়না রাখ, কারণ তুই তো নতুন বউ, এখন এদিক ওদিক যাবি। তো আমার মনে আছে 1 জোড়া বালা, 12 মাস পরা 4 গাছি চুড়ি, না আমার বাবা আমাকে 8 গাছি চুড়ি দিয়েছিল, তার মধ্যে 4 গাছি চুড়ি আর ওই 1 জোড়া বালা, একটা মুক্ত সেট আর একটা সোনার হার, যেটা আমার শ্বশুরমশাই মুখ দেখে দিয়েছিল সেটা বাদে সব সে ঝেঁটিয়ে নিয়ে গেল, আমার বাপের বাড়ি গয়না, শ্বশুর বাড়ি গয়না। তো আমি যখন অষ্টমঙ্গলা গেলাম যেটুকু ছিল সেগুলোই আমি পরে গেলাম। তখন আমার মা বলছে তুই তোর গয়নাগাটিগুলো ঠিক করে মানে রেখে এসছিস তো, বাড়ির আলমারিটা লক করে এসছিস তো? আমি হ্যাঁ এই তো আলমারি লক করে এসছি, লক করে আমি আমার শ্বশুরমশাইয়ের হাতে চাবিটা আমি দিয়ে এসছি। বলে আচ্ছা ঠিক আছে বলেছে। তারপরে আমি বললাম জানো, মানে আমার ওই ভদ্রমহিলার নামকে আমি একটা সম্বোধন করতে, এবং বাড়ির শুধু লোকই সেটা করতো, ওর লকারে রেখে দিয়েছে। তখন আমার বাপি বলল যে তুমি ওনাকে দিতে গেলে কেন, তোমার মায়ের সঙ্গে তো তোমার মানে আইদার অর সার্ভাইভাল লকার করা আছে, তুমি তো এটাই বলতে পারতে যে গয়নাগুলো আমি নিয়ে যাব অষ্টমঙ্গলার দিন, সেইগুলো আমি আমার লকারে আমি রাখবো, তুমি এটা বললে না কেন? তখন আমি বললাম আমি তো নতুন আর আমি ঠিক না বলতে পারি না, আমি বলতে পারিনি। তখন আমার স্বামী বলে ঠিক আছে আপনাদের লকার আছে, আমি জানতাম না, তাহলে আমি গিয়ে বলবো যে গয়নাগুলো ফেরত দিয়ে দিয়ে তাহলে আপনাদের লকারে আমি রেখে দেবো। ভালোই হয়েছে, আমার জানা ছিল না, আমার মায়ের একটা লকার ছিল, কিন্তু আমার মা গত হওয়ার পর আর এত বছরে সেই লকারটা তো নেই, এখন সারেন্ডার করে দেওয়া হয়েছে। ভালো কথা, তাকে বলা হলো, ওই কথাটা বলা হলো, তাও চট করে বলা হয়নি, মানে এসেই সে বলেনি। আমার বিয়ের মাস 5-6 পর আমার বন্ধু, যে আমার বাপের বাড়িতে পাশের বাড়িতে থাকতো, দীপা, যার কথা বলেছি, যে বাচ্চা হতে গিয়ে মারাই গেছে, তো তার আশীর্বাদ, মানে তারও বিয়ে ঠিক হয়েছে, তার শ্বশুরবাড়ি থেকে ওদের আশীর্বাদ করতে আসবে। তো আমার বর বললো তাহলে এইটা সুযোগ, মানে সেও ভয় বলতে পারছে না যে মানে গয়নাটা ফেরত দিই, কারণ কি ভাববে। তো বলাতে বললো যে ওর বন্ধুর বিয়ে, তো তুই আমাকে গয়নার বাক্সটা ওকে ফেরত দিয়ে দিস, ও তো গয়না পরবে, তারপরে ওর বিয়ে, মানে বন্ধুর আশীর্বাদ, তার কিছুদিন পর বিয়ে হবে, পরবে। তো সে তো মুখ হাঁড়ি করে গেল, গিয়ে গয়নাগুলো সে ফেরত দিল। এবং তখন কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে বলেছিল, হ্যাঁ মানে উনি বলেছিলেন হ্যাঁ ওর গয়নাগুলো দিয়ে দে, ও তাহলে ও শুনলাম তো নাকি ওর বাপের বাড়িতে লকার আছে, সেখানেই সে রেখে দেবে। তো নিলাম, নিয়ে গয়নার বাক্সটা নিয়ে আমি একটা শনিবার দেখে আমার বরের ছুটি ছিল, আমি তখন গিয়ে আমার বাপের বাড়িতে ওই বাক্স দুটো দিলাম। তো আশা করেছিলাম যে এই গয়নাগুলো, ওই অনুবাদীর গয়না, দেওয়ার গয়না, আমার বেনুদার দেওয়া সেই পেন্ডেন্ট, তারপরে তোমার ওই কানের একটা দুল বুয়ার মা দিয়েছে, এরকম যে 3-4টে গয়না আমি এক্সপেক্ট করেছিলাম যে সেই ক্ষণেই সে ফেরত দেবে,
কিন্তু একটা গয়নাও সে ফেরত দেয়নি, মানে আমার প্রেজেন্টেশনে সোনা যেগুলো ওর হাতে ছিল সেগুলো একটাও সে ফেরত দেয়নি। সেটা তো পরের দেওয়া, তবুও তো আমাকেই দিয়েছে তারা, সেই দুঃখ আজও আমার আছে। সবচেয়ে বড় দুঃখ কি জানো, আমার মা যখন মানে গয়নাগুলো খুলে দেখছে, আমার মা দেখো অনেকের কাছে সেটা হয়তো খুব বেশি গয়না না, কিন্তু আমার কাছে কিন্তু সেটা অনেকটাই গয়না। তো খুলে দেখছে, তার মধ্যে একটি জড়োয়া সেট ছিল এবং সেটা হলো আমার মায়ের বিয়ের জড়োয়া সেট। তার সঙ্গে নেকলেস, কানের দুল, দু হাতের দুটো চূড় এবং মাথার টিকলি সেট করা, স্টোন সেট। জড়োয়া সেট মানে জানো তোমরা স্টোন সেটিংয়ের যে গয়নাগুলো হয় ছিল, সব জিনিস আছে কিন্তু ওই টিকলিটা নেই। মা বলে দেখ টিকলিটা নেই, টিকলিটা মিসিং। তখন আমি এসে আমার নতুন, তখন 6-7 মাস আমার বিয়ে হয়েছে, আমি এসে আমার স্বামীকে বললাম, আমার স্বামী কিছুতেই বলল না, কারণ তার অশান্তি হবে এবং সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে পরে সে সেরকম টিকলি সে নাকি গড়িয়ে দেবে, কিন্তু সে গড়িয়ে দেয়নি। হ্যাঁ, তার বদলে সে আমাকে কিছু গয়না করে দিয়েছে, যেমন বিবাহবার্ষিকীতে দিয়েছে গয়না, মিথ্যে বলবো না, কিন্তু সেই জিনিসটা আর এই জিনিসগুলো তো এক হলো না। সেগুলো আমার বাবা মায়ের দেওয়া, সর্বোপরি এই জড়োয়া সেটটা আমার দাদু আমার মাকে দিয়েছে। তো এই রকম চলছে, আমি দাঁতে দাঁত রেখে চেপে সহ্য করছি, কারণ আমার বরের অশান্তির ভয় ভীষণ, যে সে তো তুমি তখনই দেখো না উনি কেন, সামনে খুলে দেখে না উনি কেন, এখন তো সে ডিনাই করবে যে তোর বউ মিথ্যে কথা বলছে, এইসব বলছে। তখন আমি ভেবে দেখলাম সত্যি তাই হয়তো। তাহলে ভাবো কতগুলো জিনিস, মানে ভরি হতে পারে ভাবতে পারছো, প্লাস ওই ওদের যে দাদাটা যে খামে করে টাকা দিয়েছে, কিচ্ছু আমি পেলাম না। আমি এতই বলতে পারো, নিজেকে নিজেই বলছি, এতই সহজ সরল ছিলাম যে সেই সময়, এই সময় এলে হলে আমি কোমর বেঁধে ঝগড়া করতাম। এবং আমার মেয়েদের যখন আমার মেয়েরা বলে তখনই তুমি বলনি কেন, ঝগড়া করো তুমি কেন, অশান্তি হতো, কিন্তু আমি পারিনি গো। 21-22 বছরের বিয়ে হয়েছিল তো পারিনি। আর এরকম জোর জবরদস্তি করে ঝগড়াঝাটি করে নিজের জিনিসই নিজে আদায় করার জন্য বুকটা কেঁপে উঠেছিল জানো, সেই দুঃখ আজও আমি ভুলিনি। তারপরে আমি মন থেকে ক্ষমা করে দিলাম, যাই যা বুঝবে ঈশ্বর বুঝে নেবে, আমি ক্ষমা করে দিলাম। তারপরেও তার সঙ্গে হেসে কথা বলেছি, সব করেছি। এরম করে দিন গেল, এই করতে করতে তারও একটি মেয়ে ছিল, আমার যখন বিয়ে হয় তখন সেই মেয়েটি ক্লাস 5-এ পড়তো। সেই মেয়েটিও কালের নিয়মে বড় হলো, তারও বিয়ের মানে ব্যাপার হলো, তার বিয়ের দিন আমাদের তো গায়ে হলুদ, সকালবেলা গায়ে হলুদ থেকে সব তত্ত্ব সাজানো, সবে থেকেই নেমন্তন্ন আমাদের, আমি আপন লোক তার। তো আমি বলেই রাখি আমি তার একমাত্র মাইনা। করে বিয়ের দিন বিকেলে গেলাম, বিয়ের দিন বিকেলে গিয়ে বউকে দেখে, মানে কোণে যে আমার ভাগ্নি, তাকে দেখে আমি চমকে উঠলাম। তখন আমার মেয়েরা কিছুটা হলেও বড় হয়েছে, বড় মেয়ে মনে হয় 11 কি 12-এ পড়ে, আর ছোট মেয়ে ওই 6-6-এ পড়ে, হয়তো 5-6 এরকম পড়ে, ও ছোটোর কথা বাদলাম। দেখি যে কোণে মানে আমার ভাগ্নি, সে গলায় সেই অনুভাবী দেওয়া যে লকেটটা, সেই পাতা, সেই লকেটটা পরে সে বসে আছে। আমার বড় মেয়ে বললো, তুমি এক্ষুনি গিয়ে বলো। মানে সে কী রে, এখানে এখন বরযাত্রীরা আসবে, আমি একটা ওই লকেটের জন্য লড়াই করব? মেয়েটারও তো ভবিষ্যৎ আছে, ভাবো সেটা তার মেয়ের গলায়। তাতেও আমি তো এককালে তাকে ক্ষমাই করে দিয়েছিলাম, এই ব্যাপারটাও আমি ক্ষমা করে দিলাম। মানে ক্ষমারও একটা লিমিটেশন থাকে তো। এই করতে করতে সে ওই মহিলা তার মেয়ের বাড়ি থেকে, মানে মেয়ের শ্বশুর বাড়ি থেকে যেসব নমস্কারী এসেছিল, সেই নমস্কারীগুলো তখন সে দিতে লাগলো। তো আমাকেও একটা প্যাকেটে করে দিল নমস্কারীটা খুলে আমার চক্ষু চড়ক গাছ।
যেই নমস্কারী শাড়িটা খুলে চক্ষু চরক গাছ, কী দেখলাম বলো তো? একটা শাড়ি, যেই শাড়িটা সেই মহিলা পরেছে, ভালো শাড়ি, একটা সিল্কের শাড়ি, দামি সিল্কের শাড়ি, সেই মহিলার পরনের শাড়ি, মানে সে শাড়িটা সে ইউজ করেছে, মানে তার মেয়ের যে শ্বশুরবাড়ি থেকে যে আমাকে শাড়িটা দিয়েছিল, আমি দেখে এসেছিলাম যেই শাড়িটা দিয়েছে, একটা চন্দন চন্দন রঙের পিওর সিল্ক, তার মধ্যে পাড়ে ওই যামিনী রায়ের যে পটচিত্রগুলো করা থাকে না, ওই রকম আঁচলে এবং পাড়ে করা, সেইটা কিন্তু না, একটা টুকটুকে লাল রঙের সিল্কের শাড়ি, এবং যেটা দোকানে পালিশ করে কাচিয়ে পালিশ করার পর যে একটা ট্যাগ থাকে না, সেই ট্যাগটা দেওয়া, সেই ট্যাগটা খুলতে সে ভুলে গেছে, সেই শাড়িটা দিয়েছে। ভাবো, তার পরা পুরনো শাড়ি, মানুষ কত ক্ষমা করবে বলো তো? সেদিনকে আমি কিন্তু প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করেছিলাম। আমার কি স্ট্যান্ডার্ড এতটাই নেমে গেছে যে লোকের কাছ থেকে পুরনো শাড়ি নিয়ে আমাকে পরতে হবে? অতটাও স্ট্যান্ডার্ড নামিনি। আমার আলমারি ভরা শাড়ি, প্রচুর শাড়ি। তো সেই নিয়ে তুলকালাম হয়েছিল, এবং পরবর্তীকালে সেই শাড়ি পাল্টে দিয়েছিল বটে, কিন্তু আমার নামে যে অ্যালোটেড শাড়িটা এসছিল তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে, সেটা কিন্তু দেয়নি। বোঝা গেল একটা কম দামি প্রেজেন্টেশন থেকে, হয় না ওই ফলস বা ডুপ্লিকেট যে মুর্শিদাবাদ সিল্কগুলো আছে না, এবং তার কম্বিনেশনটাও খুবই বাজে, নীলের সঙ্গে বেগনি, সেই শাড়িটা দিয়েছে। সেই শাড়িটা যথাক্রমে আমি রেখে দিয়েছিলাম, কোনোদিন পরিনি। তো আর পারিনি সেদিনকে, আর নিজেকে চেপে রাখতে পারিনি। তখনও কিন্তু আমার স্বামী বলেছিল, তোমার আলমারি ভর্তি 100-150 শাড়ি, তুমি একটা শাড়ির জন্য ঝগড়া করবে? আমি হ্যাঁ করব, কারণ অন্তত 2 থেকে 3 ভরি সোনা সে আমার নিয়ে নিয়েছে। এখন যদি না বলি যে আমি বুঝতে পেরেছি, তাহলে আমি কবে বলবো আর? তো তারপর থেকে তার সঙ্গে সম্পর্ক আমার খুব একটা ভালো ছিল না। না থাক, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এবং নিজের সম্মানটা নিজেকেই রাখতে হয়। এবং আমি তাকে এতবার ক্ষমা করে দিয়েছি বটে, কিন্তু একজন যে ওপরে থাকেন সে তো ক্ষমা করবে না। সে তো নিয়ত দেখছে যে সে কিভাবে কি করছে, কিভাবে জিনিসপত্র নয় করছে। সে কিন্তু তার লাঠিটা ঠিক তার মাথায় মেরেছে, জানো? শেষ বয়সে তার সুগার এত বেড়ে গেছিল, মানে লাগাম ছাড়া সুগার যাকে বলে, বেড়ে গেছিল। বেড়ে যাওয়াতে তার 2টো কিডনির মধ্যে একটা কিডনি পুরো খারাপ, মানে সেটা কেটে বাদ দিতে হবে, পচন ধরে গেছে। এবং আর একটা যে কিডনি, সেটাতে 7টা না 8টা, মানে সোনোগ্রাফি করে দেখা গেছে, মানে একাধিক স্টোনস। সেই কিডনিটা কিন্তু ঠিকঠাক। তো কিন্তু ডাক্তার তাকে অপারেট করে স্টোনটা বার করতে পারছে না, কারণ তার হাই সুগার, এবং সুগারটা কিছুতেই কমছে না। এবং শেষ পরিণতি কি জানো? পেটের যন্ত্রণা, কারণ ওই স্টোনগুলো তার আছে, একটা কিডনিতে পচন ধরে গেছে, এবং সুগার উত্তর বাড়াতে, মানে ইনজেকশন দেওয়া হচ্ছে, ইনসুলিন চলছে, তাতেও তার সুগার কিন্তু কমছে না বা কন্ট্রোলে আসছে না। তার মাথার ব্যায়ামও দেখা গেল, মানে তার মস্তিষ্ক বিকৃতি, যাকে বলে পাগল। তার স্বামী তাকে লোক রেখেও তাকে সামলে উঠতে পারলো না, ঘরে শেকল দিয়ে বেঁধে রাখা হতো, তাতেও সে পারত না, দরজা মানে ভেঙে ফেলার মতন করে দুমদুম করে আওয়াজ করতো, আরও অনেক কিছু করতো। জীবনের শেষের 10 মাস তাকে পাগলা গারদে থাকতে হয়েছিল, মানে মেন্টাল অ্যাসাইলামে। কারণ ঈশ্বর কাউকে ক্ষমা করেন না, ঈশ্বর সব চুপ করে দেখে। উনি হয়তো কি বলবো, চান্স দেন বা সময় দেন যে নিজেকে নিজে তুমি পাল্টাতে পারছো কি না। যখন দেখে যে তুমি নিজেকে নিজে পাল্টাতে পারছো না, দিন দিন তোমার অসভ্যতা, তোমার পাপ বেড়ে যাচ্ছে, তখন তো ঈশ্বর চুপ করে থাকতে পারে না। তখন এই রোগ ভোগ এইসবের মাধ্যমে তাকে শাস্তি দেয়।
অনেকে বলে না, এখন তো আমি বেঁচে নিই, এখন তো আমি এইসব করে বেঁচে নিই, টুকটাক করে, বা যারা করে টুকটাক করে চুরি চামারি করে আমার ব্যাংক ব্যালেন্সটা বাঁচিয়ে নিই, মানে বাড়িয়ে নিই, তারপরে দেখা যাবে। তারপরে দেখা যাবে না গো। তা মানে এইরকমভাবেই তারপরটা আসে। ব্যাংক ব্যালেন্স কোথায় গেল? 10 মাস তো অ্যাসাইলামে টাকা গুনতে হতো। তার আগে এই কিডনির চিকিৎসা, সুগারের চিকিৎসা, ইঞ্জেকশন, বাড়িতে লোক রাখা, মানে তার জন্য আয়া একটা রাখা হয়েছিল। হাজার হাজার লাখ লাখ টাকা তো বেরিয়ে গেল। কি হলো জীবনে, কি হলো বলো? মুহূর্তে আমি চোখ দিয়ে জল ফেলেছিলাম, কিন্তু সেই চোখের জলটা কীরমভাবে বেরোলো ওর, নিজের বাড়িতেও সে থাকতে পারলো না, শেষ নিষ্ঠার সাথে সে ত্যাগ করলো সেই পাগলা গারোতে বা অ্যাসাইলামে। ঈশ্বর না কাউকে ছাড়েন না, কাউকে ছাড়েন না। আজকে আমি চিৎকার করে অন্যায় করে আমি জিতে গেলাম, আমি কি জিতলাম? আমি আদতে হেরে গেলাম, আমি গোহারাম হেরে গেলাম। আমার ভবিষ্যৎটা এরকম বড় একটা শূন্য। কাজেই কোনো দিন মানুষকে ঠকিও না, মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করো না। কেমন লাগলো আজকে আমার জীবনের এই সত্যি ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা তোমরা কারা এরকম ব্যাপারে সম্মুখীন হয়েছো আমাকে কমেন্ট করে জানিও, এবং পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িও, এবং ঈশ্বরের ওপর সবসময় ভরসা রাখবে। উনি হয়তো একটু দেরি করে ফল দেন, যদি তুমি সৎ থাকো উনি তোমাকে নিশ্চয়ই ফল দেবেন, শুভ ফল তুমি পাবে, কিন্তু হয়তো একটু দেরি হবে, ধৈর্য ধরে থেকো, কিন্তু অন্যায়ের ফলও উনি কিন্তু দেন। কাজেই যারা তোমাদের চোখের জল ফেলাচ্ছে, নিত্য তোমাদের ওপর টর্চার করছে, মানসিক টর্চার, শারীরিক টর্চার, তারাও সেটা ফিরে পাবে। যেমন সমুদ্র সব কিছু তোমাকে ফিরিয়ে দেয়, যা নেয় সমুদ্র কিন্তু ফিরিয়ে দেয়, সাগর কিন্তু কিছুই নেয় না, ঠিক সেরকমও তোমার পাপ সে ফিরিয়ে দেবে, এবং পুণ্য করলে তোমার শেষ জীবন নিশ্চয়ই খুব ভালো যাবে। এটা আমরা মা বাবাকে দিয়ে দেখেছি। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং তোমরা প্রত্যেকে ভালো থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।